নমস্কার বন্ধুরা, মোবাইল স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পর্যায় সারণী, দশম শ্রেণীর পর্যায় সারণীর দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আচ্ছা, গতদিনে আমরা পর্যায় সারণীর প্রথম পার্টটা পড়েছিলাম। সেখানে আমরা আধুনিক পর্যায় সারণী অবধি পড়ানো হয়ে গেছে। তাহলে যারা ক্লাসটা ফলো করতে পারোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লাসটি ভালো করে দেখে নিও, তারপর দ্বিতীয় ক্লাস শুরু করব। ওকে, তাহলে দ্বিতীয় ক্লাস শুরু করা যাক। পর্যায় সারণী মোটামুটি এটা আধুনিক পর্যায় সারণী। এখানে দেখা যাচ্ছে 18টা শ্রেণী আর 7টি পর্যায় আছে। আমরা এক পর্যায়গুলোকে আবার ব্লকেও ভাগ করেছিলাম। এইটাকে যেমন নাম দিয়েছিলাম, এই ব্লকটা হলো এস ব্লক, এই ব্লকটা হলো ডি ব্লক, এই ব্লকটা হলো বি ব্লক, মানে 13 থেকে 18 হলো বি ব্লক, 1 এবং 2 হলো এস ব্লক, 3 থেকে 12 পর্যন্ত ডি ব্লক, আর লাস্ট যে ব্লকটা নিচে রয়েছে ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস, এদের বলা হয় এ ব্লক। এর মধ্যে সবাই এস, ডি এবং এফ এর সবাই ধাতু, মানে মেটাল। পি ব্লকের গিয়ে যেটা দেখা যায় নিচের দিকেরগুলো, এই যে ব্যাপার, নিচের দিকেরগুলো সব মেটাল, কিন্তু ওপরের দিকে যেটা হালকা গ্রিন এগুলো হলো নন মেটাল। আর এই একমাত্র ডিপ গ্রিন যে পার্টটা রয়েছে, ওই ডিপ গ্রিন পার্টটা হচ্ছে মেটালয়েড বা ধাতু পর্ব। এটা মোটামুটি পর্যায় সারণীর ভাগ। আমরা এখানে কি পড়বো? আমরা এখানে পড়বো যেটা পর্যায়বৃত্ততা, মানে বিভিন্ন ধর্ম কিভাবে পর্যায় বরাবর চেঞ্জ হচ্ছে আর কীভাবে শ্রেণী বরাবর চেঞ্জ হয়েছে সেগুলো আমরা এখানে দেখব। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ মানে একটা পরমাণুর ব্যাসার্ধ। একটা পরমাণু মানে সেটা কিভাবে চেঞ্জ হয়। পরমাণু মানে ব্যাসার্ধ বিষয়টা, যদি পরমাণুটা গোলাকার হয় তাহলে এই যে ডিস্ট্যান্সটা মানে রেডিয়াসটা, সেটা কি বলছি পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, এটা একটা ইলেকট্রন বিশিষ্ট হতে পারে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট হতে পারে, যাই হোক তার কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে চেঞ্জ হবে? বাঁ দিক থেকে ডান দিকে অগ্রসর হলে, মানে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে কী হবে? ক্রমশ কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ কমে যাচ্ছে। কিন্তু এইটা খেয়াল রাখবো, নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে বেশি, নর্মালি বাম দিক থেকে ডান দিকে ক্রমশ কমেছে। তাহলে এবার শ্রেণী বরাবর কীভাবে চেঞ্জ হচ্ছে? শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে যদি নামি তাহলে ক্রমশ বেড়ে যাবে। এর কারণ আমরা মনে রাখবো, দেখো দেখলেই বুঝতে পারো যে শ্রেণী বরাবর পরের শ্রেণীতে যাচ্ছে মানে কি, একটা করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাড হয়ে যাচ্ছে, মানে এন অ্যাড হয়ে যাচ্ছে। প্রথমটা 2 নম্বর কক্ষপথে থাকলে পরেরটা 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন চলে আসছে। একটা করে কক্ষপথ যদি বেড়ে বেড়ে যায় তাহলে তার আকার বাড়তে বাধ্য। এই জন্যই শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কি হচ্ছে না, রেডিয়াস, পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুটার সাইজ, যাই কিছু হোক, পরমাণুর আকার সব বৃদ্ধি পাচ্ছে। ব্যাসার্ধ বাড়লে আকারও বাড়বে, এটা হলে বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা যদি চিত্রটা দেখি তাহলে বুঝতে পারবো আরও, যে বাম দিক থেকে ডান দিকে দেখো অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজেস, উপরে দেখা যাচ্ছে তো অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজেস, আর উপর থেকে নিচে যখন নামছি বাড়ছে, ইনক্রিজ করছে, ওই দিক থেকে এই দিকে বাড়ছে, মানে এইদিকে বৃদ্ধিটার ক্রম কোন দিকে, এই দিকে বাড়ছে, মানে ডান থেকে বামে গেলে বাড়ছে। কোনগুলো বাদ দিয়ে, কিন্তু এইটা বাদ দিয়ে এগুলোর ক্ষেত্রে আবার বেশি হয়। এইটা হলো পিরিয়ডিক টেবিলে অ্যাটমিক রেডিয়াসের ট্রেন্ড। হ্যাঁ, এটা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এবার যেটা দেখি, এই যে ছবিটা, এটা হলো ইলেকট্রন অ্যাফিনিটির ছবি, চিত্র একটা ইলেকট্রন অ্যাফিনিটি। এখানে এস ব্লকটা আছে, এটা হলো এস ব্লক, আর এটা হলো পি ব্লকটা রয়েছে, আর কোনো ব্লক নেই, ডি ব্লকটাকে দেওয়া নেই এখানে, যে মাঝখানে গ্যাপ দেওয়া হয়েছে। এখানে যেটা দেখা হয় যে সব থেকে বেশি, মানে সবচেয়ে বেশি তোমার ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রনকে নিজের দিকে, মানে নিজের দিকে টানার যে প্রবণতা, তাকে অ্যাফিনিটি বলে। বন্ধনীকৃত ইলেকট্রনকে নয়, মানে এটা তড়িৎ ঋণাত্মকতা আলাদা। একটা পরমাণুর মধ্যে পরমাণুর ইলেকট্রনের প্রতি আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি মানে আসক্তি। কাকে কোন ইলেকট্রন কার নেওয়ার আসক্তি বেশি ইলেকট্রনের প্রতি, সেটা দেখা হয় এখানে, মেনলি এই ট্রেন্ডটা দেখা হয়। নর্মালি আমার মনে হয় ভাবে তড়িৎ ঋণাত্মকতা পড়ার পর থেকে দুটোকে একই রকম মনে হবে, কিন্তু একই রকম নয়। ওখানে বন্ধনীকৃত ইলেকট্রনের কথা বলা হয়, এখানে কিন্তু সেটা নয়। আর একটা ব্যাপার, এটা ট্রেনটা অনেকটা ইলেকট্রোনেগেটিভিটির মতোই, সেম। বাম দিক থেকে ডান দিকে যা চেঞ্জ হয়, মানে এই দিক থেকে এই দিকে বৃদ্ধি, এই দিক থেকে এই দিকে হ্রাস, মানে এইটাই বেশি টেন্ডেন্সিটা এইরকম। মানে ছবিটা যদি দেখি, এই দিকে
মানে কোণ বরাবর সব থেকে বেশি হচ্ছে, কিন্তু তা অ্যাকচুয়ালি কোণ বরাবর সব থেকে বেশি হয়নি। মানে ফ্লুরিন অ্যাকচুয়ালি সবচেয়ে কোণে আছে, যদি আমরা নিষ্ক্রিয় মৌলগুলোকে বাদ দিই। নিষ্ক্রিয় মৌলগুলোর কোনো আসক্তি নেই ধরে নেওয়াই হয়, ওরা তো সব অক্টেট ফুলফিল, মানে 8টা করে ইলেকট্রন হয়ে আছে। তাহলে 17 নম্বর শ্রেণী যেটা হ্যালোজেন মৌলগুলো, ওদেরই সব থেকে বেশি হওয়ার কথা। ওদের মধ্যে ফ্লুরিন সব থেকে ওপরে রয়েছে, তাহলে ফ্লুরিনের সব থেকে বেশি হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি ফ্লুরিনের সব থেকে বেশি নয়। আমি দেখো এখানে লেখা আছে ক্লোরিনের 349, মাইনাস সাইনটা অ্যাফিনিটিকে বোঝাচ্ছে। 349 আর ফ্লুরিন হচ্ছে 328, মানে ক্লোরিন সব থেকে বেশি, এটা মনে রাখবো। ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের সব থেকে বেশি। কেন বেশি হয়? ফ্লুরিনের থেকেও বেশি হয়। ফ্লুরিনের কারণটা হচ্ছে ফ্লুরিনের সাইজ। ফ্লুরিনের সাইজ খুব ছোট এবং এতে একসঙ্গে অনেকগুলো ইলেকট্রন আছে। অ্যাকচুয়ালি 9টা ইলেকট্রন আছে, বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তাহলে 7টা ইলেকট্রন আছে, সাইজ খুব ছোট, ইলেকট্রনগুলো কাছাকাছি আছে, অন্য আর একটা ইলেকট্রনকে সহজে নিতে চায় না। কিন্তু ক্লোরিনের সেহেতু সাইজ যেহেতু বড়, আকার যেহেতু বড়, তাহলে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটা বা ইলেকট্রনের প্রতি আসক্তিটা একটু বেশি। ওই জন্য ট্রেনটা আমরা একই রকমভাবে মনে রাখবো, কিন্তু এটা খেয়াল রাখবো ফ্লুরিনের বেশি, ক্লোরিনের কম। তারপরে কিন্তু আবার নর্মাল হয়ে গেছে, ক্লোরিনের বেশি, তারপরে ফ্লুরিন, তারপরে ব্রোমিন। ফ্লুরিন আর ব্রোমিনের কাছাকাছি হয়ে গেছে। এটা একটু মাথায় রাখবো। ইলেকট্রন অ্যাফিনিটি, এটা ইলেকট্রন আসক্তির চিত্র। আসক্তির ক্ষেত্রে নর্মালি এই ট্রেনটাই ফলো করে, ইলেকট্রোনেগেটিভিটির ট্রেনটাই ফলো করবে, কিন্তু একটু ব্যতিক্রমী বললাম, এটা বেশি। আবার দেখো যে নাইট্রোজেনেরটা 0 হয়ে গেছে, নাইট্রোজেন মাঝখানে হঠাৎ করে 0 হয়ে গেল। তার কারণটা হচ্ছে নাইট্রোজেনের হাফ ফেল কনফিগারেশন। ওর হাফ ফেল কনফিগারেশনের জন্য এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। তাহলে এটা একটুখানি ব্যতিক্রমীগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। ওকে, নেক্সট, তড়িৎ ঋণাত্মকতা। এটা আমাদের সিলেবাসে রয়েছে। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? বন্ধনীকৃত ইলেকট্রনকে, সমযোজী বন্ধনে আবদ্ধ বন্ধনীকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখার ক্ষমতা, তাকে বলি ইলেকট্রন অ্যাফিনিটি। ইএন দিয়ে বোঝানো হয় ইলেকট্রন অ্যাফিনিটিকে, ইএন। ওকে, এটা ব্যাপারটা কীরকম? ধরো HCl একটা পরমাণু, সমযোজী তো, HCl দুটোই অধাতু হলে সমযোজী হয়। এবার HCl এর হাইড্রোজেনেরও ইলেকট্রন ডোনেট করেছে, ক্লোরিনও দিয়েছে, দুজনের দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ড তৈরি করেছে। কিন্তু যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এ কী করবে? বন্ধনীকৃত ইলেকট্রনকে নিজের দিকে টানবে, মানে এ এখানে টেনে নিয়ে মাইনাস করে ফেলবে, ডেল মাইনাস। আর এটা টানতে পারবে না বলে, এর কাছে তো ইলেকট্রন তো বেরিয়ে গেছে, ও ডেল প্লাস করে ফেলবে। ডেল মানে হচ্ছে ডেল্টার স্মল ডেল্টা, তার মানে সামান্য মাইনাস হবে এখানে, আর ও সামান্য প্লাস হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রনগুলো তো থাকার কথা সবার কাছেই, কিন্তু এ কী করবে? ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে। এই যে টেনে নেওয়ার প্রবণতাটা সমস্ত পরমাণুর একরকম হয় না। যারা মেনলি হ্যালোজেন মৌলগুলোর খুব বেশি হয়, ওই ইলেকট্রন অ্যাফিনিটির মতো একই রকম ট্রেন্ড দেখতে পাওয়া যায় এদেরও। তাহলে এই যে ব্যাপারটা, তার উপর এটা কেন পড়ছি না, এর ওপর অনেক কিছু ডিপেন্ড করে। এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি যার যত বেশি হবে, তার উপরে আরেকটা বন্ডিংয়ের সময় আমাদের সুবিধা হবে। হাইড্রোজেন বন্ডিং বলে একটা ফ্যাক্টর আছে, বন্ডিংয়ে পড়বো, তাহলে হাইড্রোজেন বন্ডিং তৈরি করার প্রবণতাও বাড়বে, টেন্ডেন্সিও বাড়বে। সেই কারণে তড়িৎ ঋণাত্মকতাটা আরেকটু ভালো করে আমাদের মনে রাখতে হবে। দেখবো ফ্লুরিনের এখানে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা। মলিকান স্কেল বলে একটা স্কেল আছে, সেই স্কেল আমাদের সিলেবাসে নেই, যাই হোক তবু জেনে রাখবো। মলিকান স্কেল অনুযায়ী ফ্লুরিন সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। যেমন ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের বেশি, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা ফ্লুরিনের বেশি। ফ্লুরিনের মলিকান স্কেলে প্রায় 4 হয়। তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতা যদি দেখা হয়, বললাম ফ্লুরিনের বেশি। এই কারণে কিছু প্রশ্ন আসে, যেমন ধরো HF লিকুইড, বাকিগুলো এই H2S বা ওই H2S বলবো না, HF লিকুইড বা HCl গ্যাসিয়াস হয়, HBr এরা সব জেনারেলি সব গ্যাসিয়াস হচ্ছে, আবার HFটা তরল হচ্ছে। আবার ধরো H2O হচ্ছে লিকুইড, কিন্তু H2S গ্যাস। এই যে ব্যাপারগুলোই হাইড্রোজেন বন্ডিং বা ইলেকট্রন অ্যাফিনিটি দিয়েই, ইলেকট্রন নেগেটিভিটি দিয়েই ব্যাখ্যা করা হয়। হাইড্রোজেন বন্ডিং ব্যাখ্যা করতে গেলে ইলেকট্রন নেগেটিভিটি বলতে হবে। এখানে তড়িৎ ঋণাত্মকতা যদি দেখা হয়, সব থেকে বেশি হয় ফ্লুরিনের, খুব বেশি। তারপর হচ্ছে অক্সিজেন, এইটা মাথায় রাখবে, হ্যাঁ। তারপরে হচ্ছে ক্লোরিন। সব থেকে বেশি কার বললাম? ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপরে ক্লোরিন। ক্লোরিনেরটা অক্সিজেনের থেকেও কম হয় তড়িৎ ঋণাত্মকতা। ওই জন্য হাইড্রোজেন বন্ডিং তৈরি করার প্রবণতাটাও তাই একই ট্রেন্ড ফলো করে। ফ্লুরিন সব থেকে বেশি, তারপরে অক্সিজেন, তারপরে ক্লোরিন। ওকে, এবার আমরা আমাদের দেখি
পর্যায় সারণী তড়িৎ-ঋণাত্মকতা বাম দিক থেকে 17 নম্বর শ্রেণী পর্যন্ত ক্রমশ বৃদ্ধি হয়েছে, ওই জন্য দেখানো হয়েছে। দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন লাস্ট সব থেকে বেশি হয়ে গেছে। আচ্ছা, একই শ্রেণীতে যদি ওপর থেকে নিচের দিকে নামি আস্তে আস্তে কমে গেছে। ফ্লোরিন সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। 17 নম্বর শ্রেণীটাকে বলা হয় হ্যালোজেন সিরিজ। আচ্ছা, তাহলে তড়িৎ-ঋণাত্মকতার ট্রেনটা বললাম ইলেকট্রন অ্যাফিনিটির মতোই। আমরা লাস্টে আবার ভালো করে দেখবো, একটা বড় স্কেল থাকবে, সেখানে সমস্ত কিছুকে একসঙ্গে ব্যাখ্যা করবো। আচ্ছা, আয়নায়ন শক্তি ব্যাপারটা কি না, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এর সংজ্ঞাটাও আমাদের পড়তে হবে, বাকিগুলোর সংজ্ঞা সেভাবে না এলেও এর সংজ্ঞা কিন্তু আসে। আয়নায়ন শক্তি হচ্ছে ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে থাকাকালীন কোনো একটা মৌলের বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু, ডিসক্রিট একটা গ্যাসিয়াস প্রসম পরমাণু হতে হবে, গ্যাসীয় হতে হবে, প্রসম হতে হবে। পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে সবচেয়ে আলগাভাবে যে ইলেকট্রনটা থাকবে, মানে আউটার মোস্ট সেলে ভ্যালেন্স ইলেকট্রন সেটা ইলেকট্রনকে অপসারিত করে একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকে মৌলটির আয়নায়ন শক্তি বলে। যে ধরো Al3+ হচ্ছে, মানে 3টে প্লাস হয়েছে, তার মানে ওর কিন্তু প্রথম Al+ হওয়াটাকে বলবো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, তারপর Al2+ হয়েছে, তারপর Al3+ হয়েছে। কেউ যদি একাধিক প্লাস তার মাথায় থাকে তাহলে কিন্তু সে আস্তে আস্তে I1, I2, I3 এরকমভাবে হয়। আমরা এটা প্রথম আয়োনাইজেশন এনার্জি বলছি। সব থেকে বাইরের গ্যাসীয় অবস্থায় থাকতে হবে তাকে, বিচ্ছিন্ন একটা পরমাণুর, তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা সব থেকে আলগাভাবে যে আবদ্ধ সেই ইলেকট্রনটাকে আমি বের করে দিতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলছি আয়োনাইজেশন এনার্জি। এখানে তাহলে খেয়াল রাখবো, যদি সোডিয়ামের কথা বলা হয় তাহলে সোডিয়াম Na সলিড থেকে একটা ইলেকট্রন বেরিয়ে Na+ হচ্ছে না, Na সলিড থেকে আগে প্রথমে Na গ্যাসিয়াস হচ্ছে, সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে Na+ হচ্ছে, সেটাকেই বলবো ওই যে ইলেকট্রনটা বেরোনোর জন্য যে এনার্জি তাকে দিতে হচ্ছে সেটাই তার আয়োনাইজেশন এনার্জি। IE1 বলা হয় বা IP আয়োনাইজেশন পোটেনশিয়াল বলা হয়, ঠিক আছে, এত কিছু বলা হয়। আর এক্ষেত্রে ওপর থেকে নিচের দিকে নামলে কী ধরনের চেঞ্জ হচ্ছে, ওপর থেকে নিচের দিকে যদি নামে তাহলে ক্রমাগত হ্রাস পাবে, আয়নায়ন শক্তির মান ক্রমাগত হ্রাস পাবে। মানে ওপর থেকে নিচের দিকে নামলে, নিচের দিকে নামছে কি বরাবর, এই বরাবর, শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে এইটাকে বলছি, এই ট্রেনটা কি ক্রমাগত হ্রাস পায়। অর্থাৎ আমরা যদি বলি বিষয়টাকে ব্যাখ্যা করব এইভাবে, আয়োনাইজেশন এনার্জি আস্তে আস্তে, মানে ওপরেরটাই সব থেকে বেশি, কোনো একটা শ্রেণীর ওপরে যে রয়েছে তার আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি, তারপর আস্তে আস্তে কমছে। আচ্ছা, পর্যায় বরাবর যদি দেখি বাম দিক থেকে ডান দিকে গেলে কীরকম চেঞ্জ হয়েছে, বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ বৃদ্ধি পেয়েছে, মানে নিষ্ক্রিয় গ্যাসের সব থেকে বেশি হয়ে যাবে। বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ বেড়েছে, ওপর থেকে নিচের দিকে কমেছে। তাহলে যদি আমরা দেখি একটা চিত্র, তাতে আরও বেশি পরিষ্কার হবে। দেখো, এটা ওই যে পিকগুলোতে সব কারা কারা বসে আছে, পিকগুলোতে সব হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন বসে আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলো বসে আছে। একদম নিচে কারা রয়েছে দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম রয়েছে, অর্থাৎ 1 নম্বর সিরিজ যারা তারা সব রয়েছে 1 নম্বর শ্রেণীতে। এবং এবার দেখো, একটা সিরিজকে যদি দেখা হয়, একটা যে কোনো শ্রেণী, আমি লিথিয়াম শ্রেণীটাকে ধরলাম, লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত দেখছি। এখানে দেখো চেঞ্জ হয়েছে কোথায়, বেরিলিয়াম আর বোরনে চেঞ্জ হয়েছে, বেরিলিয়াম আর বোরনে চেঞ্জ হয়েছে, আবার নাইট্রোজেন আর অক্সিজেনে চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে এই ব্যাপারটা দেখো, বেরিলিয়ামটা বেশি হয়ে গিয়ে বোরনটা কমে গেছে, আবার ওখানে নাইট্রোজেনটা বেশি হয়ে অক্সিজেন কমে গেছে। এখানের ফ্যাক্টর একটা কাজ করছে, এটা হলো হাফ ফিল্ড বা ফুল ফিল্ড কনফিগারেশন ফ্যাক্টর, মানে ইলেকট্রনটা পূর্ণ আছে না অর্ধপূর্ণ আছে। বেরিলিয়ামে হচ্ছে মেনলি 4টে ইলেকট্রন থাকে, 1s2, 2s2, মানে এস অরবিটালে 2টো ইলেকট্রনই থাকতে পারে, 2টোই রয়েছে, এই কারণে ফুল ফিলের মতো আচরণ করবে। ফলে বোরন যখন সে আবার পি অরবিটালে ইলেকট্রন ঢোকে, এই কারণে বোরনের একটু কম হয়। নাইট্রোজেনের ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপারটা, নাইট্রোজেনেরও সেম এই ব্যাপারটা বলছি। নাইট্রোজেন আর অক্সিজেনের তাই, নাইট্রোজেন হচ্ছে 2p3, নাইট্রোজেন হচ্ছে হাফ ফিল্ড কনফিগারেশন, অক্সিজেন 2p4, হাফ ফিল্ড ব্রেক করে গেছে। হাফ ফিল্ড ব্রেক করতে মানে হাফ ফিল্ড অবস্থায় রয়েছে যখন নাইট্রোজেন, ওর একটা ইলেকট্রনকে বের করতে গেলে বেশি এনার্জি দিতে হবে,
কারণ ওর হাফ ফিল কনফিগারেশনটা ব্রেক হয়ে যাবে, ওতে বাড়তি এনার্জি তার লাগবে, ওই জন্য নাইট্রোজেনের বেশি অক্সিজেনের কম। কিন্তু নর্মাল ট্রেন্ড হওয়া উচিত কি, যে আস্তে আস্তে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের বেশি হওয়া উচিত, বা বেরিলিয়ামের থেকে বোরনের বেশি হওয়া উচিত। কিন্তু বেরিলিয়াম, বোরন বা নাইট্রোজেন, অক্সিজেন এখানে কিন্তু একটা ব্যতিক্রমী ব্যাপার আছে। প্রশ্ন যখন আসবে আমাদের এই বিষয়গুলোই খেয়াল রাখবো। সবার ক্ষেত্রে সব গ্রুপেরই কিন্তু একই ধরনের ট্রেন্ড ফলো করে করে গেছে, একটু ভালো করে খেয়াল করলে তাই দেখতে পাবো। ওকে, আবার আমরা দেখবো কি ধাতব ধর্ম বা মেটালিক ক্যারেক্টার। মেটাল ব্যাপারটা আমি প্রথমেই ক্লাসের শুরুতেই বুঝিয়েছি যে এস ব্লকের সবাই ধাতু, পি ব্লকের মধ্যেই একমাত্র ধাতু, অধাতু এবং ধাতু গল্প রয়েছে। অর্থাৎ পি ব্লকের ওপরের দিকে যারা, পি ব্লকটুকু যদি দেখি আমরা ছবিটা, যদি পি ব্লক, শুধু পি ব্লক দেখি, পি ব্লকের এইরকম দয়ের মতো চেঞ্জ হয়েছে, নিচেরগুলো সব ধাতু, ওপরেরগুলো একমাত্র অধাতু, মানে নন মেটাল। নন মেটালগুলো কি একদম ওপরের দিকে রয়েছে। তার মানে নর্মাল ট্রেন্ড কি, আর এইগুলো সবাই, বাকিরা সবাই ধাতু, মানে বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায় বরাবর যদি যাই, ওপরের দিকে মৌলগুলোর কথা যদি ভাবি, তাহলে দেখবো বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা অধাতু পেয়ে যাচ্ছি। তার মানে ধাতব ধর্ম ক্রমশ হ্রাস পাচ্ছে। আর ডান দিক, ওপর থেকে নিচের দিকে নামলে কি, দেখো লাস্টের দিকে পি ব্লকটাই যদি ভাবি, ওপরে ছিল অধাতু, নিচে হয়ে গেছে ধাতু, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে নামলে ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। তাহলে নর্মাল ট্রেন্ড, আমি লেখাটা তো পরে দেখবই, কিন্তু মনে রাখবো কীভাবে, তাহলে এইভাবে হচ্ছে বেড়েছে আর এইভাবে বেড়েছে। তার মানে অ্যাকচুয়ালি সব থেকে কোণে যে রয়েছে তার ধাতব ধর্ম সবচেয়ে বেশি। তার মানে কি, ওই জন্য সিজিয়ামে সিএস যে ও ধাতব ধর্ম বা মেটালিক ক্যারেক্টার সব থেকে বেশি। ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো। এবার আমরা আমাদের লেখা দেখি কি আছে। এই যে কোনো মৌলের পরমাণুর এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করেই ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতাকে ওই মৌলের ধাতব ধর্ম বলছি। আয়নায়ন শক্তি যত কম তার ধাতব ধর্ম তত বেশি। এইটাও একটা খেয়াল রাখার বিষয়। দেখো আয়নায়ন শক্তি যত কমে গেছে, নিচের দিকের মৌলগুলোরই সবচেয়ে, সিজিয়ামেরই সবচেয়ে কম হয়েছিল আয়নায়ন শক্তি, তারই ধাতব ধর্ম সব থেকে বেশি হবে। মেটালিক ক্যারেক্টারের ট্রেন্ড এটা, ওপর থেকে নিচে, যেটা আমি হাতে এঁকে দেখালাম সেটাই ছবিতে দেখতে পাচ্ছি। ওপর থেকে নিচে ক্রমশ বেড়েছে আর ডান দিক থেকে বাম দিকে বেড়েছে। ওকে, এটা হচ্ছে পুরোটা যা যা ধাতব ধর্মগুলো আমরা পড়লাম সেগুলোকে একসঙ্গে আমরা দেখে ফেলেছি যে, আচ্ছা এখানটায় আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি। দেখো ট্রেনগুলোকে এক জায়গায় করা হয়েছে, যেমন হচ্ছে মেটালিক ক্যারেক্টার দেখতে পাচ্ছি, কোনাকুনি হচ্ছে ক্রমশ বৃদ্ধি পেয়েছে এই বরাবর। লাস্ট যেটা পড়লাম ইলেকট্রন নেগেটিভিটি ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রন অ্যাফিনিটি ব্যাপারটা যেটা, সেটাও নিচ থেকে উপরের দিকে বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা শুধু একটা বিষয়ে বললাম, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি সেম, ব্যতিক্রম শুধু রয়েছে ক্লোরিন আর ফ্লুরিনে। ফ্লুরিনের সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, কিন্তু ক্লোরিন সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটিভ ধর্ম সব থেকে বেশি হয়। আয়নাইজেশন এনার্জি কী হয়েছে, বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ বেড়েছে, মানে এইগুলো এখানটায় সব থেকে বেশি হচ্ছে। এটা আমরা একটুখানি ভালো করে এইটা মনে রাখবো। এইটা যদি মনে থাকে তাহলে আমি সমস্ত প্রশ্নের আনসার করতে পারবো মোটামুটি। পিরিয়ডিক টেবিলটাকে আমাদের ছবির মতো মনে রাখার চেষ্টা করতে হবে। আর প্রথম 20টা মৌলের নাম আমাদের মনে রাখার চেষ্টা করব, তাতেও অনেক প্রশ্নের আনসার দেওয়া অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, প্রথম 20টা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এভাবে প্রথম 20টা, ক্যালসিয়াম পর্যন্ত আমরা মনে রাখবো। ওকে, এইবার আমরা কোশ্চেন কিছু আনসার করার চেষ্টা করব। যেমন দেখো 3টে মৌলের কথা বলা হয়েছে এবিসি, এদের পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে 7, 10 আর 11, 7, 10 আর 11। তাহলে প্রথম এই জাতীয় প্রশ্ন এলে প্রথমে আমরা স্প্লিটিং করে নেবো, অর্থাৎ ইলেকট্রন স্প্লিটিংটাকে দেখে নেব। তার মানে এ হচ্ছে বলছে 7 মানে হচ্ছে 2 আর 5। আচ্ছা, বি হলো 10 মানে কত, 2, 8। আর সি হলো 11 মানে হচ্ছে 2, 8, 1। তাহলে এবার দেখো 8টা ইলেকট্রন যার রয়েছে সে অবশ্যই নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌলগুলো থাকে কোথায়, 18 নম্বর শ্রেণীতে। তাহলে শ্রেণী জানতে চেয়েছে, তাহলে এটা 18। আচ্ছা, নিষ্ক্রিয় মৌলের পরের শ্রেণীটা কী হবে, আবার ঘুরে প্রথম শ্রেণী চলে আসবে, 1 নম্বর শ্রেণী। তাহলে এটা হচ্ছে 1 নম্বর শ্রেণীতে আছে, 1 নম্বর শ্রেণীতে রয়েছে।
আর 2, 5 মানে ও কোথায় আছে, ওর শ্রেণীটা বের করতে গেলে এখানে অ্যাকচুয়ালি কী আধুনিক পর্যায় সারণীতে কী করতে হবে, এখানে 10 অ্যাড করতে হবে, 5 + 10 ইকুয়ালস টু কী হবে 15, 15 নম্বর শ্রেণীতে আছে। অ্যাকচুয়ালি এটা কি নাইট্রোজেনের কথা বলেছে, আমরা জানি 7 নম্বর মৌলটা নাইট্রোজেন, আর 10 নম্বর মৌলটা মানে নিয়ন, আর 11 নম্বর মৌলটা মানে সোডিয়াম। এদের মধ্যে অপরা তড়িৎধর্মিতা সব থেকে বেশি কার, শ্রেণীটা তো হয়ে গেল। অপরা তড়িৎধর্মী মানে হচ্ছে আনপেয়ার ইলেকট্রন, যেখানে মানে অযুগ্ম ইলেকট্রন যার বেশি আছে তার অপরা তড়িৎধর্মিতা বা সব থেকে বেশি হবে। এবার আনপেয়ার ইলেকট্রন কার বেশি হবে, 15 নম্বর শ্রেণীটারই সব থেকে বেশি হবে। এই ব্যাপারটা এর থেকে ভালো করে আমরা বুঝতে গেলে পরের ক্লাসে যেতে হবে, অর্থাৎ 11-এ গেলে পরিষ্কার বুঝতে পারবো, সেখানে স্প্লিটিংটা পরিষ্কার বুঝবো। এই 2, 5টাকে ভাঙলে অ্যাকচুয়ালি হয় 2s2 2p3, 2p3 হচ্ছে মানে পি অরবিটালে 3টে ইলেকট্রন আছে, 3টে ইলেকট্রনই এর আনপেয়ার। কেন কি পি ইলেকট্রনে মোট 6জন থাকতে পারে, 3জন থাকলে এইভাবে থাকবে, 3টে ইলেকট্রন এইভাবে থাকবে, মানে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা সব থেকে বেশি হবে, তাই এর অপরা তড়িৎধর্মিতা সব থেকে বেশি। 18 নম্বর শ্রেণীতে রয়েছে বিটা, এটা দেখো 15 নম্বর শ্রেণীতে রয়েছে 2, 5, 10 অ্যাড করে দিয়ে হয়ে গেছে, আর সিটা রয়েছে 2, 8, 1 নম্বর শ্রেণীতে রয়েছে। আর যেহেতু এই মৌলটি পর্যায় সারণী 15 নম্বর শ্রেণীতে আছে তাই তড়িৎধর্মিতা সব থেকে বেশি হয়। এবার পরের প্রশ্নগুলো দেখো, খুব ভালো করে মাইনিউটলি দেখবো আর আনসার করবো। CFBr এদের তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। তড়িৎ ঋণাত্মকতা কার সব থেকে বেশি হয়, তড়িৎ ঋণাত্মকতার ট্রেন্ডটা কী ছিল, না তড়িৎ ঋণাত্মকতার ট্রেন্ড ছিল এইরকম, এই দিকে সব থেকে বেশি হবে। তার মানে কি হবে, প্রথমে হবে কে, এই বরাবর সবার উপরে থাকবে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন। দেখি আনসার তাই আছে, তাহলে ফ্লোরিন সব থেকে বেশি। আমি সাইনটা যেন ঠিকঠাক দিচ্ছি এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ ফ্লোরিনের দিকে খোলা মুখ থাকতে হবে, এইটা যেন থাকে, খেয়াল করবো, হ্যাঁ এই জাতীয় প্রশ্ন এইটাই গুলিয়ে যায়। ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, ব্রোমিনের সবচেয়ে কম, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন। ওকে, নেক্সট প্রশ্ন, KCSNARBLI, কে মানে পটাশিয়াম, সিজিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, এদের আকারের অধক্রমে কার সাইজ বলে পারমাণবিক ব্যাসার্ধর কথা ভাবি, পারমাণবিক ব্যাসার্ধ ওপর থেকে নিচের দিকে ক্রমশ বেড়েছিল, কারণ আমরা কি বেড়েছিলাম, যা এন বেড়ে গেছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়লে অবভিয়াসলি বাড়বে, তার মানে সিজিয়াম সব থেকে বড়, তারপরে হচ্ছে আরবি, তারপরে হচ্ছে কে, তারপরে এনএ, তারপরে এলআই, এটাই হচ্ছে ব্যাপার। দেখি সিএস সব থেকে বড়, তারপরে আরবি, কে, এনএ, এলআই, পরপর তো তাই রয়েছে। সিরিজটা মনে রাখার চেষ্টা করতে হবে একটুখানি, আর মনে থাকবেও, দুবার চারবার দেখে নিলেই যদি পর্যায় সারণীটাকে, কিন্তু তাহলেই আমরা রপ্ত করতে পারবো। আচ্ছা, BBNOC আয়নীয় ভবন শক্তির ঊর্ধ্বক্রমে, এইখানে সেই ব্যতিক্রমগুলো খেয়াল করব। আয়নীয় ভবন শক্তিতে বেরিলিয়াম বোরন আর নাইট্রোজেন অক্সিজেনের ব্যতিক্রম ছিল, হ্যাঁ সেটা খেয়াল রাখবো। নাইট্রোজেনের বেশি ছিল, অক্সিজেনের কম, যদিও ট্রেনটা আস্তে আস্তে বেড়ে যাওয়ার। বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রেও ঠিক তাই। কী হয়, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, বেরিলিয়ামের বেশি, বোরনের কম। তাহলে ট্রেনটা হলো অ্যাকচুয়ালি এরকম গিয়ে দাঁড়াবে, বি সবচেয়ে কম, কারণ বেরিলিয়ামের থেকে তো বি কম দেখেইছি, লিথিয়াম যেহেতু নেই, তাহলে বি সব থেকে কম, তারপরে বেরিলিয়াম, এটা ব্যতিক্রমে, আমি ব্যতিক্রমগুলো উল্লেখ করে দিচ্ছি। আবার তারপরে কার্বন, নর্মাল ট্রেন্ডেই কার্বন এসে বসেছে, অক্সিজেন আর নাইট্রোজেন, এরপর নাইট্রোজেন হওয়ার কথা ছিল, সে জায়গায় অক্সিজেন এসে গেছে, কারণ নাইট্রোজেন হাফ ফিল কনফিগারেশন, এই জন্য ওর বেশি, ওই জন্য আগে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। আয়নীয় ভবন শক্তির ঊর্ধ্বক্রমটা ভালো করে খেয়াল রাখবো, হ্যাঁ এটাই বেশি গোলাবে আর কি প্রশ্ন এলে, মানে স্বাভাবিক ট্রেন্ডকে চেঞ্জ করেছে। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি। ABC 3টি মৌল, পারমাণবিক ক্রমাঙ্ক বলা আছে Z+1 আর Z-1, এর একটু ভুল আছে, প্রশ্নটা লিখতে ভুল হয়েছে। তাহলে বিটা হচ্ছে, প্রথমটা হচ্ছে Z-1 হবে, আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, এটা একটু খেয়াল রাখবো। ধরো এটা এর হচ্ছে তোমার Z-1, হ্যাঁ, বি হচ্ছে জেড, আর সি হলো Z+1। প্রশ্নে একটু ভুল
লেখা হয়ে গেছে আর কি প্রিন্টিং মিস্টেক। তাহলে এ হলো Z-1, বি হলো জেড আর সি হলো Z+1। এবার আমরা দেখি, বলা হয়েছে বিটা নিষ্ক্রিয় মৌল, পর্যায় সারণীতে এ ও সি এর অবস্থান নির্ণয় করে। জেড যদি নিষ্ক্রিয় মৌল হয় তাহলে এটা 18 নম্বর শ্রেণীতে আছে। এবার এ তাহলে কোথায় থাকবে? এ হচ্ছে ওর আগে রয়েছে Z-1, তার মানে আগের শ্রেণীটা কি 17 নম্বর শ্রেণী। আর সি ওর পরে আছে Z+1, তার মানে এ অবশ্যই আবার ঘুরে ফিরে আবার 1 নম্বর শ্রেণীতে চলে আসবে। এটা হলো ওদের শ্রেণী। এবার বলছে যে এ আর সি এর মধ্যে কোনটা ধাতু কোনটা অধাতু, সহজে দেখবো আমরা। তাহলে যখনই আমি শ্রেণীগুলো আইডেন্টিফাই করতে পেরে গেছি, 1 নম্বর শ্রেণীতে কে থাকে? ধাতু থাকে, তাহলে এটা সিটা ধাতু, মেটাল। আচ্ছা, বিটা তাহলে কি? অবশ্যই নিষ্ক্রিয় মৌল বলেই 18 নম্বর শ্রেণীতে আছে। আর তাহলে এটা কি হবে? এটা হচ্ছে তাহলে অধাতু, মানে হ্যালোজেন মৌলগুলো থাকে তো 17 নম্বর শ্রেণীতে, তাহলে ওরা অবশ্যই অধাতু, তাহলে 17 নম্বরটা অধাতু। এদের যোজ্যতা কত? যোজ্যতা তাহলে কি বের করব? জেনারেলি এর যার একটা ইলেকট্রন আছে সে একই যোজ্যতা, আর ওর 17 নম্বর শ্রেণীতে আছে মানে ও আর একটা ইলেকট্রন দিলে নিষ্ক্রিয় মৌল হবে, তাহলে ওরও যোজ্যতা হচ্ছে 1, দুজনেরই 1 করে যোজ্যতা। একটা প্রশ্ন দেয়নি, দেওয়া যেতে পারত যে এদের মধ্যে যদি যৌগ তৈরি হয় তাহলে যৌগটা সংকেত কী হবে আর তার যোজ্যতা এই কী ধরনের যৌগ তৈরি করবে, তড়িৎযোজী না সমযোজী? যৌগ তৈরি করলে কি হবে? ধাতুটা আগে বসবে, অধাতুটা পরে বসবে। তাহলে যৌগ তৈরি করবে কারা? এরা দুজন করবে, এ আর সি। বি তো নিষ্ক্রিয় মৌল করবে না। তাহলে এবার কি হয়, সংকেত কি হবে? সংকেতের ব্যাপারটা মনে রাখবো, ধাতু আগে বসবে, অধাতু পরে বসবে, মানে সিএ হবে যৌগের সংকেত। এসি কিন্তু নয়, হ্যাঁ, সিএ হবে সংকেত। এবার আর একটা বিষয়, যোজ্যতা দুজনেরই 1, তাহলে কিছু বসছে না। আর একটা ব্যাপার, এটা কি হবে, সমযোজী না তড়িৎযোজী? এটা মনে রাখবো, পরের চ্যাপ্টারে তো পড়বো ভালো করে। না, ধাতু এবং অধাতু যৌগ তৈরি করলে সবসময় তড়িৎযোজী যৌগ হয়। এটা একটা ধাতু একটা অধাতু আছে, তাহলে অবশ্যই এরা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ হবে, আয়নীয় বন্ধন থাকবে এদের মধ্যে। দুটোই অধাতু হলে সমযোজী হবে। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি আমরা 2-4টে প্রশ্ন আনসার করলাম। এই ব্যাখ্যাটাই এখানে দেওয়া আছে, যেটা আমি বোঝালাম সেই ব্যাখ্যা রয়েছে। পরের দুটো প্রশ্ন যেটা আমি বললাম তার কিন্তু আনসার দেওয়া নেই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমাদের ফেসবুক পেজ আছে মোবাইল স্টাডি, সেটাকেও তোমরা লাইক করবে এবং বন্ধুদের ইনভাইট করবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।